অনেক বছর আগের একটি সমৃদ্ধ রাজ্য থেকে। সেই রাজ্যের রাজা ছিলেন যেমন দয়ালু তেমনি বুদ্ধিমান। তিনি শুধু রাজ্য শাসন করতেন না, বরং নিজের প্রজারা কেমন আছে, কিভাবে তাদের ভালো করা যায়, কি করলে তারা আরো ভালো থাকবে, সেই চিন্তায় সারাদিন মশগুল থাকতেন। আর এই কারণেই তার রাজ্য ছিল সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য। রাজাকে সাহায্য করার জন্য তার 3 জন মন্ত্রী ছিল। এক একজন এক এক কাজে পারদর্শী। কেউ হয়তো পড়াশোনায় খুবই পারদর্শী, কেউ আবার গাধার খাটুনি খাটতে পারত, মানে অসম্ভব পরিশ্রমী। কিন্তু এই 2 জন মন্ত্রীর ভিড়ে রাজার সবচেয়ে কাছের বা প্রিয় একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল জীবান। কিন্তু মজার ব্যাপার হলো, জীবান দেখতে বাকিদের মতো ছটফট করা মানুষ ছিল না। সে ছিল খুবই শান্ত। অন্য মন্ত্রীরা রাজাকে খুশি করার জন্য সারাক্ষণ মুখে বড় বড় কথা বলতেন, মাঝে মাঝে আবার রাজার সামনে খুব কাজের ভাব দেখাতেন। কিন্তু জীবান ছিল একেবারেই আলাদা। সে শুধু রাজার সামনেই নয়, বরং যখন সে একা থাকতো, যখন তাকে কেউ দেখার মতো থাকতো না, তখনও সে নিজের কাজটা মনোযোগ দিয়ে করত। জীবানের এই অদ্ভুত ডিসিপ্লিন রাজার খুব পছন্দ ছিল। আর বাকি 2 মন্ত্রী এটা দেখে মনে মনে ভীষণ জ্বলত। তারা ভাবতো যে আমরা তো পড়াশোনা জানি, এত খাটাখাটনি করি, তাও রাজা কেন ওই জীবানকেই এত বেশি গুরুত্ব দেয়। এই কারণে তারা অনেক সময় রাজার কাছে গিয়ে অভিযোগও করত। রাজা তখন মুচকি হেসে বলতেন, সময় আসুক তখন তোমরাই বুঝতে পারবে জীবানের বিশেষত্ব কি। একদিন রাজা একটা অদ্ভুত সুযোগ পেলেন সবার পরীক্ষা নেওয়ার। রাজ্যে একটা বিশাল বড় নতুন রাস্তা তৈরির কাজ চলছিল। বহুদিন ধরে অনেক শ্রমিক মিলে সেই রাস্তাটা তৈরি করছে। কাজ যখন প্রায় শেষ, তখন রাজা তার 3 জন মন্ত্রীকে ডাকলেন, যাদের মধ্যে একজন ছিল খুব বুদ্ধিমান, একজন ছিল পরিশ্রমী, আর অন্যজন ছিল রাজার সেই প্রিয় জীবান। রাজা তাদের বললেন, শোনো, আমাদের নতুন রাস্তাটার কাজ তো প্রায় শেষ। আমি চাই তোমরা একে একে গিয়ে সেই রাস্তাটা একবার ঘুরে দেখে আসো। পুরো রাস্তাটা কেমন হয়েছে, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, সেটা এসে আমাকে বিস্তারিত জানাবে। আর এই কাজের উপর ভিত্তি করেই আমি তোমাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করব। এই কথা শুনে মন্ত্রীরা তো মহা খুশি। তারা ভাবলো এটাই সেরা সুযোগ রাজার সামনে নিজেকে প্রমাণ করার। কিন্তু তারা জানতো না যে ওই রাস্তার মাঝখানে রাজা নিজে এমন কিছু করে রেখেছে, যার মাধ্যমে তাদের আসল চেহারা সবার সামনে বেরিয়ে আসবে। তো রাস্তা পরিদর্শনের জন্য সবার আগে বের হলেন সেই পরিশ্রমী মন্ত্রী। তিনি ভাবলেন, রাজাকে দেখাতে হবে আমি কতটা খাটতে পারি। তাই তিনি কোনো ঘোড়া বা রথ নিলেন না, একদম পায়ে হেঁটে রোদের মধ্যেই সেই মাইলের পর মাইল দীর্ঘ রাস্তাটা পরিদর্শন করতে লাগলেন। তিনি ঘামছেন, হাঁপাচ্ছেন, তাও থামছেন না। রাস্তার প্রতিটি কোণা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। পুরো রাস্তা ছিল ভীষণ চমৎকার, কিন্তু হঠাৎ এক জায়গায় গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন রাস্তার ঠিক মাঝখানে বিশাল এক ময়লার স্তূপ, পাথর আর ভাঙা কিছু জিনিসপত্র পড়ে আছে। সেগুলো দেখে তিনি বেশ বিরক্ত হলেন। মনে মনে ভাবলেন, এই শ্রমিকগুলো যে কি কাজ করে, রাস্তার মাঝখানে কেমন এই আবর্জনাগুলো ফেলে রেখেছে। এরপর তিনি সেই ময়লার স্তূপ পাশ কাটিয়ে সাবধানে চলে গেলেন এবং ভাবলেন, যাক, আমি তো দেখে নিলাম সমস্যাটা কোথায়। রাজাকে গিয়ে এই রিপোর্টটা দিলেই তিনি বুঝবেন যে আমি রাস্তাটা কত খুঁটিয়ে দেখেছি। এরপর পালা এলো সেই বুদ্ধিমান মন্ত্রীর। তিনি কিন্তু আবার পরিশ্রমী মন্ত্রীর মতো অতটা কষ্ট করতে রাজি ছিলেন না। তিনি ভাবলেন, আমি কেন রোদে পুরব, বরং আমি বুদ্ধি খাটাই। তিনি একটা ঘোড়ার গাড়ি নিয়ে রাজকীয় ভঙ্গিতে রওনা হলেন। সাথে নিলেন 2-3 জন সিপাহী। যেতে যেতে তিনি যখন সেই ময়লার স্তূপের সামনে পৌঁছালেন, তখন তার মেজাজ একেবারে বিগড়ে গেল। তিনি গাড়ি থেকে নেমে নাক কুঁচকে বললেন, ছি, এই রাজ্যে কি কোনো নিয়ম কানুন নেই? রাস্তার মাঝখানে এত ময়লা পাথর পড়ে আছে, আর কারোই চোখে পড়ছে না। মন্ত্রী হিসেবে আমার কাজ তো শুধু চেক করা, ময়লা পরিষ্কার করা তো আমার কাজ না। তিনিও সেই ময়লার স্তূপের এক পাশ দিয়ে কোনো মতে গাড়ি চালিয়ে চলে গেলেন এবং মনে মনে একটা লম্বা লিস্ট বানালেন যে রাজাকে গিয়ে কিভাবে গুছিয়ে এই সমস্যার কথাটা বলবেন। রাজদরবারে ফিরে গিয়ে প্রথম 2 মন্ত্রী খুবই গর্বের সাথে রাজার সামনে দাঁড়ালেন। পরিশ্রমী মন্ত্রী বললেন, মহারাজ, আমি রোদে পুড়ে পায়ে হেঁটে সব দেখেছি। রাস্তা তো ভালোই, তবে অমুক জায়গায় কিছু ময়লা পড়ে আছে। এরপর বুদ্ধিমান মন্ত্রী এসে আরো বাড়িয়ে বললেন, মহারাজ, আপনার লোকজনেরা ঠিকমতো কাজ করছে না। আমি গিয়ে দেখলাম রাস্তার মাঝখানে পাথরের স্তূপ পড়ে আছে। আমি সব নোট করে এনেছি। রাজা শান্তভাবে সব শুনলেন, কিন্তু তিনি একটু অবাক হলেন না, কারণ তিনি মনে মনে জীবনের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানতেন জীবনের রিপোর্টটা বাকিদের চেয়ে আলাদা হবে। কিন্তু জীবন তখনও ফেরেনি। সূর্য ডুবে রাত হয়ে গেল, তাও জীবনের কোনো দেখা নেই। বাকি মন্ত্রীরা হাসাহাসি শুরু করলো। কি ব্যাপার, জীবনের তো কোনো খবরই নেই, হয়তো কোথাও গিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত যখন গভীর হলো, তখন দেখা গেল জীবন রাজদরবারে ঢুকেছে। তার চেহারা তখন একদমই চেনা যাচ্ছিল না। তার পুরো শরীর